তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের সিলেবাসের পর এটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস। সিলেবাস প্রথমে দেওয়া হয়েছে তোমাদের পলিটি। ডাব্লিউপি 2025কে লক্ষ্য রেখে আমরা ক্লাসগুলো শুরু করেছি। গতকাল আমি অর্থনীতির ক্লাস দিয়েছিলাম, তোমরা ক্লাসটি হয়তো অনেকেই দেখেছো। তো যারা দেখোনি তাদেরকেও বলছি, দেখবে এখন প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব, সঙ্গে ডিটেলসের পাশাপাশি কিন্তু আমরা এমসিকিউ আলোচনা করে দিব, কারণ আমাদের হাতে সময় খুবই কম। সামনেই পরীক্ষার কথা রয়েছে, সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পারছি তোমাদের কিন্তু সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে দেব। সেই জন্য বলছি তোমরা একটা ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, এমনকি তোমাদের বন্ধুরা যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি পৌঁছে দেবে, কারণ এবছর একটাই মাত্র পরীক্ষা, তাই তো কম্পিটিশন অনেক বেশি হার্ড হতে চলেছে। তো একটা প্রশ্ন যাতে মিস না হয় সেই জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা। তো যাই হোক, একবার রুটিনটা দেখে নাও। আজকেও যারা আজকের ক্লাসে একদমই নতুন, দেখো রুটিনটা একবার দেখে নাও। তোমাদের সব স্যারেরাই রুটিন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি আমার রুটিনটা একবার বলে দিই, এটা একটা স্ক্রিনশট থেকে নেওয়া, ঠিক আছে? একটু আবছা মনে হতে পারে কোথাও। দেখো, রবিবার সকাল 9টায় কোনো ক্লাস থাকে না, ঠিক আছে? সন্ধ্যে 7টায় কিন্তু রিজনিং ক্লাস থাকে। এরপর সোমবার সকাল 9টায় ক্লাস নেই, কিন্তু সন্ধ্যে 7টায় ইংরেজি ক্লাস রয়েছে। এরপর দেখো, মঙ্গলবার দিন সকাল 9টায় অঙ্ক ক্লাস রয়েছে, এমনকি সন্ধ্যে 7টায়ও ভূগোল ক্লাস রয়েছে। বুধবার দিন সকালে কোনো ক্লাস নেই, বুধবার দিন সন্ধ্যে 7টায় কিন্তু অঙ্ক ক্লাস রয়েছে। বৃহস্পতিবার দিন অর্থনীতি ক্লাস রয়েছে সকাল 9টায়, ইংরেজি ক্লাস রয়েছে সন্ধ্যে 7টায়। আজ অর্থাৎ শুক্রবার পলিটি ক্লাস রয়েছে, আর রাতে কিন্তু কোনো ক্লাস নেই। শনিবার দিন ইতিহাস ক্লাস সকালে, আর সন্ধ্যায় অঙ্ক ক্লাস। তাহলে এই তোমাদের সিলেবাস, রুটিনটা। তো রুটিনটা তোমরা অবশ্যই যারা এখনো জানো না, একটা স্ক্রিনশট করে নাও রুটিন। এই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস দেখতে শুরু করো, ঠিক আছে? এই যে রুটিন দেওয়া হয়েছে 9টা, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কোনো সময় 9টারটা 9:30 হতে পারে, কিন্তু ক্লাস তোমরা পাবেই। 9:30টার মধ্যে 12টার মধ্যে তোমরা প্রথমে ক্লাস পেয়ে যাবে। আর সন্ধ্যে 7টার ক্লাসও যদি কোনোদিন সমস্যা হয় সেই দিনই তোমরা, একটু রাত হতে পারে কিন্তু তোমরা ক্লাস কিন্তু পাবেই, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা দিন ক্লাস রয়েছে, হয়তো কোনোদিন সকালে নেই, কিন্তু দেখো রাতে, বেশিরভাগ দিন রাতে রয়েছে, শুধুমাত্র শুক্রবারটা বাদে। তো প্রত্যেকটা দিন তোমরা ক্লাস করো, আশা করা যায় অনেক বেশি তোমাদের উপকারে লাগবে। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের রচনার পটভূমি, একদম ফার্স্ট চ্যাপ্টার। তো এর আগেও আমরা ভারতীয় সংবিধান রচনার পটভূমি সম্পর্কে এসএসসি জিডিতে করিয়েছিলাম, এমনকি এই চ্যানেলেই তোমরা তার ভিডিও পেয়ে যাবে। কিন্তু সেখানে কিন্তু কোনো রকম একটা ভিডিওর মাধ্যমে কোনো রকম এমসিকিউ কিন্তু আলোচনা করা নেই, তবে এটার মধ্যে সমস্ত এমসিকিউ আলোচনা করা রয়েছে। দেখো, কোম্পানি শাসনের অধীনে সংবিধান বৃদ্ধি, যেটা কিনা 1773 থেকে 1858 পর্যন্ত আমরা আজকে এখানে জানবো, ঠিক আছে? আচ্ছা, রেগুলেটিং আইন কি? এবার এই যে রেগুলেটিং আইন, এটা প্রথম থেকে শুরু করব, একদম ভারতীয় সংবিধান শুরুর দিক থেকে আমরা শুরু করছি, আর যতটা তোমাদের দরকার আছে ঠিক ততটাই করানো হচ্ছে, ঠিক আছে? দেখো, রেগুলেটিং আইন 1773 ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ, যেটা কিনা ব্রিটিশ সরকারের প্রথম পদক্ষেপ কার উপর ছিল? এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে তাদের যে নিয়মগুলি ছিল, সেই নিয়মগুলির নিয়ন্ত্রণে বলতে পারো প্রথম পদক্ষেপ ছিল এই রেগুলেটিং আইন। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ ও অরাজকতা দেখা দিয়েছে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীকে স্বীকৃতি দেয় এবং ভারতে কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে। ভারতের যে কেন্দ্রীয় প্রশাসন, তার ভিত্তি স্থাপন করে এই রেগুলেটিং আইন। তাহলে বুঝতেই পারছো এর গুরুত্ব কতটা ছিল। রেগুলেটিং আইন এবার 1773। গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। যেই পদটার নাম ছিল গভর্নর অফ বেঙ্গল, সেই পদটার এই রেগুলেটিং আইন 1773-এর ফলে নাম দেওয়া হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে।
একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয় 1774 সাল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেগুলেটিং আইনের সময় তাহলে এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, যেটা কিনা সেই সময় সুপ্রিম কোর্ট তো প্রথমে কলকাতায় স্থাপিত হয়েছিল, সেটা স্থাপিত হয়েছে 1774 সালে। একজন প্রধান বিচারপতি ছিলেন, এমনকি আর 3 জন কিন্তু সহকারী বিচারপতি সমন্বয়ে কিন্তু এই সুপ্রিম কোর্টটা স্থাপিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো পিটসের ভারত শাসন আইন 1784। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গারের জন্য এই নামকরণ করা হয়েছে পিটসের ভারত শাসন আইন। গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ছিল যেটি ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসককে নিয়ন্ত্রণে এনে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলিকে সমাধান করা। অ্যাকচুয়ালি এই পিটসের ভারত শাসন আইনটা তৈরি করা হয়েছিল এই 1773 সালের রেগুলেটিং আইনের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল ত্রুটিগুলিকে সমাধান করার মূল লক্ষ্য ছিল। বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টর এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। যে সমস্ত এই যে বাণিজ্যিক কার্যকলাপগুলো, সেই বাণিজ্যিক কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোর্ট অফ ডিরেক্টরকে নিয়োগ করা হয়, যাতে তারা বাণিজ্যিক কাজকর্মকে দেখতে পারে, সেই দিকে বেশি বেশি হস্তক্ষেপ করতে পারে। আর এই রাজনৈতিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনৈতিক কার্যকলাপকে দেখার জন্য কিন্তু বোর্ড অফ কন্ট্রোল কিন্তু গঠিত হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল, যারা শুধুমাত্র এই রাজনৈতিক কার্যকলাপগুলোর উপরে দেখাশোনা করত। নেক্সট দেখো চার্টার কথার আক্ষরিক অর্থ কি, বা চার্টার আইন বা চার্টার কথার আক্ষরিক অর্থ কি। দেখো চার্টার কথার আক্ষরিক অর্থ দলিল, সনদ বলতে পারো, দানপত্র বলতে পারো, হুকুমনামা বলতে পারো, এমনকি ফরমান বলতে পারো। তাহলে দলিল, সনদ, দানপত্র, হুকুমনামা, ফরমান, সনদপত্র ইত্যাদি এই সমস্ত কিছুই তুমি কিন্তু বলতে পারো যে চার্টার কথার অর্থ। ঠিক আছে, চার্টার আইন 1793, এই আইনে কোম্পানিকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আরো 20 বছর সুযোগ করে দেওয়া হয়। তাহলে কি এই চার্টার আইনটা ছিল ভারতবর্ষে একটা লাইসেন্স, যেটার মাধ্যমে কোম্পানিকে ভারতবর্ষে ব্যবসা করার জন্য আরো 20 বছর সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং ভারতীয় গভর্নর জেনারেলের ক্ষমতা আর বাড়িয়ে দেওয়া হয়। এবার ভারতীয় গভর্নর জেনারেলের ক্ষমতাও বাড়িয়ে দেওয়া হয়। চার্টার আইন 1813 দেখো, এই আইনে মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। এবার এই যে চার্টার আইন 1813, এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তাদের কিন্তু একচেটিয়া যারা বাণিজ্য করছিল, শুধুমাত্র তারাই ব্যবসা করছিল, অন্য কোনো ইউরোপীয় বণিকরা সেখানে ব্যবসা করতে পারতো না, বা অন্য কোনো বণিকেরা সেখানে ব্যবসা করতে পারতো না, সেটা কিন্তু অবসান ঘটানো হয় এই চার্টার আইন 1813 মাধ্যমে। অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয় এই চার্টার আইন 1813 মাধ্যমে। তাহলে অন্যান্য যে ভারতীয় বণিকরা ছিল তাদের কিন্তু অধিকার দেওয়া হয় ব্যবসা করার। ভারতীয়দের ভাষার শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, যাতে ভারতীয়রা ভাষার শিক্ষার উপর গুরুত্ব দিতে পারে, নিজের ভাষা সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারে। তার জন্য কিন্তু ভারতীয়দের ভাষার শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকাও কিন্তু বরাদ্দ করা হয়েছিল এই চার্টার আইন 1813 মাধ্যমে। দেখো চার্টার আইন 1833, এই আইনটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন আইনটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত? তাহলে কি হবে? চার্টার আইন 1833। 1833 সালের 28শে অগাস্ট কার্যকরী হয় এই চার্টার আইন 1833, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই সময়কে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ বলা হয়ে থাকে। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। যেটা ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটা হয়ে যায় কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যায়। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। উইলিয়াম বেন্টিং তার ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এই আইনের মাধ্যমে। সিভিল সার্ভেন্ট অর্থাৎ এই যে বর্তমানে ইউপিএসসি থেকে যেগুলো হচ্ছে, তাই তো, যারা হচ্ছেন, চার্টার আইন 1833 মাধ্যমে এই সিভিল সার্ভেন্টের নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতা, অর্থাৎ সিভিল সার্ভেন্ট যে নিয়োগ করা হবে তার জন্য প্রতিযোগিতার কথা বলা হয়েছিল কিন্তু প্রথম এই চার্টার আইন 1833 সালে। এই আইনের মাধ্যমে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম শেষ করা হয়
এই চার্টার আইন 1833 সালে কতটা গুরুত্বপূর্ণ ভাবো, এটার সময়টাই এরপরেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো চার্টার আইন 1853। ভারতে পার্লামেন্টারি ব্যবস্থার ভিত্তি দৃঢ় হয়, যাতে ভারতে পার্লামেন্টারি ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হয়, এটাই কিন্তু চার্টার আইন দেখেছিল, যে ভারতের পার্লামেন্টারি ব্যবস্থার শক্তি যাতে আরো দৃঢ় করা যায়। দেখো ম্যাকলে কমিটি 1854 সালে সরকারি কর্মনিয়োগের অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করে। এর আগেরটাতে আমরা দেখলাম যে চার্টার আইন 1833-এ যে সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, কিন্তু এর পরেরটাতেই দেখো চার্টার আইন 1853-তে ম্যাকলে কমিটি তাহলে সরকারি যে কোনো কর্মনিয়োগের জন্য, সরকারি যে কোনো সুযোগ সুবিধা বলো, সরকারি যে কোনো চাকুরির জন্য কিন্তু সেখানে তারা কি করেন, যে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। যে কোনো পরীক্ষার জন্য, সরকারি চাকরির জন্য একটা অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। এই আইনের মাধ্যমে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়ে থাকে। এই চার্টার আইনটা তার মধ্যে কি আইন বিভাগ আর ভারতের যে আইন বিভাগ ছিল সেই সময়কার, সেই আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে কিন্তু পৃথকীকরণ করা হয়। নেক্সট দেখো ব্রিটিশ সরকারের শাসন বা দ্য ক্রাউন রুল, এটা 1858 থেকে 1947 সাল পর্যন্ত রয়েছে। ভারত শাসন আইন 1858। দেখো লর্ড পামস্টন ছিলেন প্রধানমন্ত্রী যিনি এই আইন চালু করেন। তাহলে যদি প্রশ্ন আসে ভারত শাসন আইন 1858 কে চালু করেন? লর্ড পামস্টন। এই আইনের মাধ্যমে ভারতে সচিব পদের সৃষ্টি হয়। লর্ড স্ট্যানলি ছিলেন প্রথম ভারতীয় সচিব। লর্ড স্ট্যানলি তাহলে প্রথম ভারতীয় সচিব ছিলেন। এরপর দেখো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ করা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া নামে। ভাইসরয় অফ ইন্ডিয়া, তাহলে কি গভর্নর জেনারেল যে ছিলেন সেই তারই নামকরণ করা হয় কি ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখবে। ভাইসরয় ছিলেন ভারতে ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি, অর্থাৎ এই যে রানী, সেই রানীর কিন্তু প্রতিনিধি কে ছিলেন? এই ভাইসরয়। আচ্ছা, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অবশ্যই লর্ড ক্যানিং, তোমরা জানো সেটা। এই আইনের মাধ্যমে পিটের ভারত শাসন আইনের গৃহীত দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। অর্থাৎ এই যে ভারত শাসন আইন 1858-র মাধ্যমে কিন্তু পিটের যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, সেই ভারত শাসন আইনের যে গৃহীত দ্বৈত শাসন ব্যবস্থা, সেই দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু অবসান ঘটানো হয় এই ভারত শাসন আইন 1858-র মাধ্যমে। ভারতীয় পরিষদ আইন 1861। দেখো এটা দেখো বোম্বাই যারা মুম্বাই ও মাদ্রাজ যারা চেন্নাই, এর সব পরিষদ গভর্নরকে আইন সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়ে থাকে। যারা আইন সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয় তাদের নিজস্ব আইন বলে তারা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলা 1862, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ 1886 এবং পাঞ্জাব 1897। ঠিক আছে, এর জন্য পৃথক ও নতুন আইন পরিষদ গঠিত হয়। তাহলে কি তিনটার জন্য আলাদা আলাদা আইন পরিষদ গঠন হয়, বাংলার জন্য, উত্তর পশ্চিম সীমান্তর জন্য, এমনকি পাঞ্জাবের জন্য আলাদা আইন পরিষদ গঠিত হয়। ঠিক আছে, এই আইনের মাধ্যমে ভাইসরয়ের আইনসভায় ভারতীয়রা প্রথম বেসরকারি সদস্য হিসেবে যোগদানের সুযোগ পায়। ভারতীয় পরিষদ আইন 1861 মাধ্যমেই তাহলে ভারতে যে ভাইসরয়রা ছিল, ভাইসরয় আইনসভাতে ভারতীয়রা কিন্তু সুযোগ পায় বেসরকারি সদস্য হিসাবে সেখানে থাকার সুযোগ পেয়েছিল। এর আগে কখনোই ভারতীয়রা সেখানে সুযোগ পেত না, এই আইনের মাধ্যমে কিন্তু ভারতীয়দের সুযোগ দেওয়া হয়ে থাকে। এই আইনটি ভারত সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব ভারত সচিবকে অর্পণ করে। এই যে আইনটা ছিল ভারতীয় পরিষদ আইন 1861, এটার সাহায্যে কি করত? ভারত সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, ভারত সরকারের উপর যাতে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় থাকে তার জন্য কিন্তু দায়িত্ব ভারত সচিবকে অর্পণ করে। ভারতের সচিবের কাছে সেটা কিন্তু দায়িত্বটা অর্পণ করা থাকতো। ভারতীয় পরিষদ আইন 1892 দেখো, এই আইনের মাধ্যমে ভারতীয় আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়। বাজেট, এবার একটা দেশে যে বাজেট হয় তোমরা বুঝতেই পারছো বাজেটটা কি, 24-25-এর যে বাজেট হলো,
তো বাজেট মেইনলি একটা দেশ কিভাবে উন্নতি করা যাবে, একটা দেশে কোন খাতে কত টাকা খরচ করলে সেখান থেকে আরো বেশি মুনাফা অর্জন করা যাবে, এই সমস্ত কিছুকে বাজেট বলা হয়েছে। তো এই আইনের মাধ্যমে ভারতীয় আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা কিন্তু প্রদান করা হয় এই ভারতীয় পরিষদ আইন 1892 এর মাধ্যমে। পরোক্ষ নির্বাচনের নীতি গৃহীত হলেও প্রত্যক্ষভাবে নির্বাচনের কথা ব্যবহৃত হয়নি। এবার নির্বাচন অর্থাৎ ভোট, ভোটের কথা কিন্তু পরোক্ষভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু কোনো রকম ভাবে ভোটের কথা বা নির্বাচনের কথা কিন্তু আলোচনা করা হয়নি। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে প্রথম কোন আইনের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচনী ব্যবস্থার কথা বা ভোটের কথা আলোচনা করা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে ভারতীয় পরিষদ আইন 1892। নেক্সট দেখো ভারতীয় পরিষদ আইন 1909। এই আইনটি মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। অর্থাৎ এই যে ভারতীয় পরিষদ আইন 1909 রয়েছে, এটা মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়ে থাকে। এই যে ভারতীয় পরিষদ আইন 1909, এই আইনের মাধ্যমেই তাহলে কেন্দ্রীয় প্রদেশ অর্থাৎ ভারতের যে সেই সময়কার প্রিন্সি স্টেটগুলো ছিল, সেগুলোর আইন পরিষদ, যে আইন পরিষদ ছিল তাদের সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো হয়ে থাকে। গানে একদম বলতে পারো যে পুরোপুরি ডাবল করে দেওয়া হয়। সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয়। সাম্প্রদায়িকতার ভিত্তিতে অর্থাৎ যেই স্থানে যার প্রাধান্য বেশি, যেই ধর্মের প্রাধান্য বেশি, তাকে সেখান থেকে তাদের আসন সংখ্যা বেশি দেওয়া হয়। দেখো, মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয়। শুধুমাত্র যে মুসলিম তা না, সাম্প্রদায়িকতা বলতে বোঝানো হয়েছে যে কোনো ধর্মের মানুষ, তাদের কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকেও কিন্তু এই নির্বাচন ব্যবস্থাতে অংশগ্রহণ করার কথা বলা রয়েছে। এমনকি তারা যাতে সাম্প্রদায়িকভাবে যেই স্থানে সাম্প্রদায়িকতা বেশি রয়েছে, যেই স্থানে হিন্দু বেশি রয়েছে সেখান থেকে হিন্দু একজনকে প্রতিনিধি করা, যেখানে মুসলিম বেশি রয়েছে সেখানে মুসলিমদের প্রতিনিধি করা, এইরকম কিছু বলা রয়েছে কিন্তু এখানে। লর্ড মিন্টো এই ব্যবস্থা প্রবর্তন করায় লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক ভোট দানের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাম্প্রদায়িক ভোট দানের জনক কাকে বলা হয়, এটা কিন্তু অ্যান্সার হবে লর্ড মিন্টো। কারণ লর্ড মিন্টোই এই সাম্প্রদায়িক ভোট দানের ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, তাই জন্যই তার এই নামকরণ। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য, তিনি লর্ড সিনহা নামেও পরিচিত। তাহলে এই সত্যেন্দ্র প্রসাদ সিনহা তিনি তাহলে প্রথম ভারতীয় আইন সদস্য ছিলেন। ঠিক আছে, এবার তিনি তাহলে কি লর্ড সিনহা নামেও পরিচিত, লর্ড সিনহা। ঠিক আছে, আইন সদস্য যেহেতু প্রথম ভারতীয় আইন সদস্য। নেক্সট দেখো ভারত শাসন আইন 1919। এই আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন যদি বলা হয়, ভারত শাসন আইন 1919 আর কি নাম রয়েছে, ভারত শাসন আইন 1919কে আরো কিন্তু বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে কিন্তু এই আইনটা পরিচিত। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়ে থাকে। অর্থাৎ আমরা বলতেই পারি ভারত শাসন আইন 1919-এর মাধ্যমে ভারতের আইনসভাকে দুটো ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাকে দুটো ভাগ করা যায়, একটা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়ে থাকে। এই আইনের মাধ্যমে প্রথমবার ভারতবর্ষে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। প্রত্যক্ষভাবে একদম বলতে পারো যে সরাসরি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে না, একদম সরাসরি ভাবে কিন্তু নির্বাচন ব্যবস্থার কথা কিন্তু উল্লেখ করা হয়ে থাকে এই ভারত শাসন আইন 1919-এর মাধ্যমে। মুসলিম সহ শিখ, ইউরোপিয়ান, খ্রিস্টান ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য পৃথক ভোটদান ব্যবস্থা চালু করা হয় বা দেওয়া হয়। এবার এই যে বললাম আমি সাম্প্রদায়িকতার ভিত্তিতে, মুসলিম সহ কে আছে, মুসলিম তো ছিলই, শিখ, ইউরোপিয়ান, খ্রিস্টান ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কিন্তু পৃথক ভোটদান ব্যবস্থা চালু করা হয়। তারাও যাতে স্যাটিসফাই থাকে, তারাও যাতে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে থাকতে পারে, এই জন্য কিন্তু পৃথক কিন্তু এটা ভোটদান ব্যবস্থা চালু করা হয়েছিল। 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, সিপিএসসি। ঠিক আছে, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় এই ভারত শাসন আইন 1919-এর মাধ্যমে। এরপর দেখো ভারত শাসন আইন 1935, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভারত শাসন আইন 1935। আমরা যখন এরপরে
ভারতীয় সংবিধানের উৎস পড়বো তখন তোমরা দেখতে পারবে যে ভারত যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের মালিক সেটা তোমরা বুঝতে পারবে যখন যে সেখানে তোমরা দেখবে যে 12টা টোটাল ভারত শাসন আইন 1935 মিলে টোটাল 12টা জায়গা থেকে ভারতীয় সংবিধানকে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে 11টা দেশ সঙ্গে ভারত শাসন আইন 1935। বলতে পারো এরই প্রাধান্য সবচেয়ে বেশি, ভারত শাসন আইন 1935 থেকেই সবচেয়ে বেশি জিনিস কিন্তু নেওয়া ছিল ভারতীয় সংবিধানে, তারপরে আরো 11টা দেশ কিন্তু রয়েছে। তো দেখো এই আইনটি ভারতীয় সংবিধান রচনার মূল উৎস, যা বললাম এখান থেকেই তাহলে বলতে পারো অনেকটা অংশ সংবিধান রচনার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে বা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়। এবার কেন্দ্রীয় তো কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার মানে বলতে পারো রাজ্য সরকার, তাদের মধ্যে কি ক্ষমতা বন্টন করা হয়। কেন্দ্রীয় তালিকা যেটা 59টি বিষয় ছিল সেই সময়টার মধ্যে, প্রাদেশিক তালিকা যার মধ্যে 54টি বিষয় ছিল, এবং যৌথ তালিকা যার মধ্যে 36টি বিষয় ছিল। এবার এই কেন্দ্রীয় তালিকার মধ্যে 59টি বিষয়ের মধ্যে অবশ্যই প্রাদেশিক তালিকা বা প্রাদেশিক এখানে হস্তক্ষেপ করতে পারবে না। আবার প্রাদেশিক তালিকার মধ্যে যে 54টি বিষয় ছিল এই 54টি বিষয়ের মধ্যে কেন্দ্রীয় তালিকা কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। আবার এই দুইজন মিলে তৈরি করলো কোনটা? দুজন মিলে তৈরি করলো এই যৌথ তালিকা যার মধ্যে 36টি বিষয় কিন্তু ছিল। তাহলে এটা ভারত শাসন আইন 1935 দ্বারা কিন্তু এটা করা হয়েছে। পিছিয়ে পড়া শ্রেণী, মহিলা ও শ্রমিক শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হয়। পিছিয়ে পড়া সমাজে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য, তাদেরকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা যাতে ভারতের উন্নতির পথে তারাও পথে হয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই পিছিয়ে পড়া শ্রেণী যাতে রয়েছে তাদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী কিন্তু ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণ নীতির নিয়ন্ত্রণের জন্য আরবিআই গঠিত হয় 1935 সালে 1 এপ্রিল। তাহলে কেন্দ্রীয় সরকারের ঋণের নীতি বা টাকা কড়ি সংক্রান্ত যত সমস্ত কারবাই আছে এই সমস্ত কিছুর জন্য কিন্তু আরবিআই স্থাপিত হয় 1935 সালে 1 এপ্রিল, ঠিক আছে, যাতে ভারতের টাকা কড়ি সংক্রান্ত সমস্ত হিসেব নিকেশ আরবিআই রাখতে পারে। 1937 সালে যুক্তরাষ্ট্রীয় আদালত গড়ে ওঠে দিল্লিতে, যুক্তরাষ্ট্রীয় আদালত যেটার মাধ্যমে কি সবার জন্য সেখানে আইন ব্যবস্থা করা যেতে পারে। এই আদালতের মূল আপিল পরামর্শদাতা এলাকা ছিল, ঠিক আছে, পরামর্শদাতা এলাকার মাধ্যমে এখানে আইন করা হতো। 1934 সালের 15 মার্চ লর্ড ক্লিমেন্টো অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটেন ভারতকে স্বাধীনতা অর্পণ করতে প্রস্তুত। তাহলে প্রথম কে ঘোষণা করেন যে ব্রিটেন ভারতকে স্বাধীনতা দিতে প্রস্তুত? 1936 সালে 15 মার্চ লর্ড ক্লিমেন্টো তাহলে ঘোষণা করেন, ক্লিমেন্টো অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটেন ভারতকে স্বাধীনতা অর্পণ করতে প্রস্তুত। 1949 সালের 26 নভেম্বর পূর্বে এই আইনের দ্বারা ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ 1949 সালের 26 নভেম্বরের থেকেই তো ভারতীয় সংবিধান কি হয়, গৃহীত হয়। তার আগ পর্যন্ত যে সংবিধান বা দেশ চালাতে হবে সেটা কিন্তু পুরোটাই এই ভারত শাসন আইনের দ্বারাই কিন্তু চালিত হতো, ঠিক আছে। তারপরে যখন সংবিধান কার্যকরী হয়ে যায় তখন সংবিধান দিয়েই চলে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ সংবিধান গৃহীত হওয়ার আগ দিন পর্যন্ত কিন্তু এই ভারত শাসন আইন 1935 দিয়ে কিন্তু ভারতের শাসন ব্যবস্থাটা পরিচালিত হতো। নেক্সট দেখো ভারতীয় স্বাধীনতা আইন 1947। এই আইনের ফলে ব্রিটিশ শাসনের অবসান হয়। এরপর থেকেই ব্রিটিশ শাসনের অবসান হয় আর ভারতে কিন্তু সংবিধান গৃহীত করার জন্য কাজকর্ম করা হয়ে থাকে। আর এই ভারত শাসন আইনের পরের থেকেই ভারতের স্বাধীনতা আইনের পর থেকেই কিন্তু ওই ভারত শাসন আইন 1935 দ্বারা দেশকে চালিত হয়। দেখো 1947 সালে 15 আগস্ট থেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করে, এখানে আর বলার কিচ্ছু নেই। লর্ড মাউন্টব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লর্ড মাউন্টব্যাটেন। চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও ছিলেন। প্রথম কি ছিলেন? ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন এবং সর্বশেষ কি ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও ছিলেন, ঠিক আছে। এরপর দেখো
ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদে অর্পিত হয়। এতদিনে ভারতীয় গণপরিষদ তৈরির জন্য পুরোপুরি প্রসেস শুরু হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট, তাই তো? এবার ব্রিটিশ সরকারদের যত আইন কানুন যা কিছু ছিল সমস্ত কিছু বাতিল করার ক্ষমতা গণপরিষদের কাছে কিন্তু অর্পিত হয়েছিল। এবার এই ছিল তোমাদের ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। তোমরা পটভূমিটা দেখলে। এবার পটভূমি থেকে ডাব্লিউবিপিতে কোন ধরনের প্রশ্ন আসে বা এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন এসে থাকে তোমাদের জাস্ট কিছু প্রশ্ন আমি দেখাবো, এখনই আমি অ্যান্সারগুলো করে দিব। তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিরকম টাইপের প্রশ্ন এখান থেকে আসছে আর তোমাদের কিভাবে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে গণপরিষদ সম্পর্কে পড়িনি, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এখানে গণপরিষদের সদস্য সংখ্যা নিয়েছিল, যেখানে কিনা মুসলিম লীগ যখন তাদের সদস্য পদ প্রত্যাহার করে নিল, অ্যাকচুয়ালি প্রথমে কতজন ছিল? 389 জন ছিল। এবার 389 জন সদস্য থাকাকালীন তখন তো জোটবদ্ধভাবে ছিল, কিন্তু যখন মুসলিম লীগ তাদের সদস্য পদ বা সদস্য সংখ্যা প্রত্যাহার করে নিল, সেই মুহূর্তে সদস্য সংখ্যা কতজন ছিল? 299 জন হয়ে গেছিল, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটি মোট কতজন সদস্য ছিলেন? 7 জন, 5 জন, 9 জন, 3 জন। এবার চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটির সদস্য কিন্তু ছিলেন 7 জন, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো, আচ্ছা এখানে যে দুইটা প্রশ্ন করলাম এটা তো একটাও নেই ওখানে। এবার প্রত্যেকটা প্রশ্ন যদি সেখানে করতে হয় তোমাদের কিন্তু একটা দুটা ক্লাসে হবে না। এই জন্য তোমাদের যখন আমি নেক্সট ক্লাসে ভারতীয় সংবিধান রচনা পটভূমি থেকে আরো এমসিকিউ করাবো, তখন তোমাদের কিন্তু এমসিকিউ যখন প্র্যাকটিস করাবো 30টা 40টা বা 50টা এমসিকিউ আলোচনা করব সেখান থেকে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে? তখন তোমাদের কিন্তু এগুলো সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দিব। আর নেক্সট ক্লাসে তোমাদের আগেই এমসিকিউ না করিয়ে যদি ভাবি যে আগে গণপরিষদটা কমপ্লিট করাবো, ঠিক আছে, গণপরিষদ বা ভারতীয় সংবিধান রচনা এই দুটো যদি কমপ্লিট করানো যায় তাহলে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে মিস হবে না, এটুকু আশা করা যায়। তো জাস্ট দেখো, এটা 7 জন ছিলেন। এরপর দেখো, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ্য পার্টি নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্বরাজ্য পার্টি প্রথম গণপরিষদের গঠনের দাবি জানায়। কি পদ্ধতিতে গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করা হয়? সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সর্বসম্মতিক্রমে নাকি অপশন ডি উপরোক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে? তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, সর্বসম্মতিক্রমে কিন্তু এই গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেননি? মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতীয় জনতা পার্টি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারা কিন্তু কোনো গণপরিষদ গঠনের জন্য অংশগ্রহণ করেননি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি আর জে বি কৃপালিনী, কে ছিলেন না? অ্যান্সার মহাত্মা গান্ধী। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান নাকি অপশন ডি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান? তাহলে আমি বারবার বললাম যে ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, তাই তো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ভারতীয় শাসন আইন 1935 নাকি অপশন ডি উপরে কোনোটি নয়? তাহলে কোনটার ফলশ্রুতি হিসেবে এই গণপরিষদটা গঠিত হয়েছিল? অ্যান্সার দেখো হয়ে যাবে অপশন এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 এর মাধ্যমেই কিন্তু এই ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 এর মাধ্যমেই গণপরিষদটা গঠিত হয়েছিল, ঠিক আছে, যারা কিনা ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে কাজ করেছে। কত সালে ভারতীয় সংবিধান খসড়া প্রকাশিত হয়েছিল? 1946, 1947, 1948 নাকি 1950? তাহলে কত সালে এটা প্রকাশিত হয়? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1948 সালে কিন্তু ভারতীয় সংবিধান খসড়া প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1949, 1950, 1951 নাকি 1952? এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে 1950 সালে কিন্তু ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতায়, দিল্লিতে, হায়দ্রাবাদে নাকি মুম্বাইতে?
এর অ্যান্সার হবে অপশন বি, দিল্লিতে। ঠিক আছে, দিল্লিতে তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের যখন গণপরিষদ থেকে আরো ডিটেলসে বলা হবে, আজকে জাস্ট বললাম, তো যখন আরো ডিটেলসে বলা হবে তখন তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, 1947 সালে কোন মাসে ভারতীয় সংবিধান প্রথম খসড়াটি রচিত হয়? সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে, নভেম্বর মাসে নাকি ডিসেম্বর মাসে? তার অ্যান্সার হবে অপশন বি, অক্টোবর মাসে। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের এমসিকিউ আলোচনাগুলি। এমসিকিউ গুলোর মধ্যে বেশিরভাগই গণপরিষদ থেকে নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের নেক্সট দিন আমি গণপরিষদ থেকে আবার ডিটেলস ক্লাস করাবো, সঙ্গে এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ গুলো সেখানে থাকবে না। গণপরিষদে ক্লাস করানোর পরে সংবিধান রচনার ক্লাস থাকবে। সেখান থেকে তারপর একদিন এই চতুর্থ ক্লাসে তোমরা পাবে, এটা ফার্স্ট ক্লাস হলো, 1 নম্বর লিখলে লেখা রয়েছে থাম্বনেইলে 1 নম্বর ক্লাস, 2 নম্বরে থাকছে গণপরিষদ, 3 নম্বরে থাকছে সংবিধান রচনা। 4 নম্বর ক্লাসে এই যে গণপরিষদ, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি, সংবিধান রচনা, এই তিনটার থেকেই এমসিকিউ করানো হবে। একবারে 60 থেকে 70টা এমসিকিউ কিন্তু করানো থাকবে একটাই মাত্র ক্লাসে। এটা চতুর্থ ক্লাসে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা যেখান থেকে পার্টিকুলারলি প্রত্যেকটা জায়গা থেকে তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুবান্ধব ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দিবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।